মুজিববাদ আমাদের ডিএনএ এর মধ্যে ঢুকে গিয়েছে, কয়েক প্রজন্মের মধ্যে চলে এসছে। এটা শফিক কি বললো বা ইউনুস কি করলো বা নাহিদ কি করলো সেটাতে কিছুই যায় আসে। এর চাইতে আরো ক্ষমতাশালী, এর চাইতে আরো বেশি দোর্দণ্ড প্রতাপশালী সরকার বাংলাদেশে ছিল না। এটা তো মানে দুদিনের শিশু, তাই না? তো এর চাইতে আরো ভয়াবহ শক্তিশালী সরকার ছিল, তারা কিছুই করতে পারেনি। তাই আমি বলছি যে আমাদের আমাদের আত্মবিশ্বাস আমাদের আত্মবিশ্বাস যথাযথভাবেই আমরা প্রতিশোধ নেব না, তবে প্রতিষ্ঠিত করব। আজ 15ই আগস্ট প্রতি সপ্তাহের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে। এই অনুষ্ঠানের আজকের পর্বে আমার অতিথি 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মীদের যে কয়েকজন সারা বাংলাদেশে প্রথম প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তাদের একজন চট্টগ্রামের কিংবদন্তি নেতা, যাকে অনেকে ভালোবেসে চট্টলা বীর বলেন, সেই এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র, যিনি নিজেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং সাবেক শিক্ষামন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী নওফেল। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে স্বাগত জানাই। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই, মানে আপনাদের সরকারের পতনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, এই যে বয়ানটা, সেই বয়ানের এক রকমের অবসান হলো বলে আপনি মনে করেন? বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অসীম শক্তিশালী এক নারীর টানে তারা সংযুক্ত। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির আন্দোলন সবকিছুর সাথে, এবং পরবর্তীতে বঙ্গবন্ধু তিনি আমাদের 75-এর 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করার পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, মুজিব আদর্শ, যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশের গড়ে ওঠা, সেই আদর্শকে পুনরায় পরবর্তী প্রজন্মের মধ্যে সমুন্নত রাখা, উজ্জীবিত করা এবং পুনরুজ্জীবন দেওয়ার প্রশ্নে বঙ্গবন্ধু অদৃশ্য বঙ্গবন্ধুর যে শক্তি, বঙ্গবন্ধুর প্রয়াণের পরও আমাদের সমাজে যেভাবে প্রথিত হয়েছে, যেভাবে বেড়ে উঠেছে, সেই বঙ্গবন্ধুকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তার আদর্শের বিরোধী শক্তি ছিল, তারা কখনো নিস্তব্ধ করতে পারে। এবং সেই বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার কাজ শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের শুধু আমি প্রগতিশীল সমাজ বা রাজনৈতিক দলের কথা বলবো না, আপামর জনতা, একেবারে তৃণমূল পর্যায় থেকে শিক্ষাবিদ পর্যায় থেকে শুরু করে বিজ্ঞানী, ব্যবসায়ী, পেশাজীবী, সকল পর্যায়ে বঙ্গবন্ধুর যেই বিশাল ইম্প্যাক্ট, সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে যেভাবে ছড়িয়ে গিয়েছে, এর কারণে আমি মনে করি না কখনোই বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ লেখা, ভবিষ্যৎ গড়া কখনোই সম্ভব হবে না। তাই সেই বয়ান শেষ হয়ে গেছে সেটা তো আমি বিশ্বাস করি না, বরঞ্চ মনে করি বয়ান শেষ করার প্রত্যেক প্রচেষ্টার মধ্যে বঙ্গবন্ধু আরো শক্তিশালী ভাবে আবির্ভূত হয়েছে। মানে 1975 সালে তো আপনার আমার জন্ম হয়নি, আমি ধারণা করি যে এর বেশ কয়েক বছর পরে কাছাকাছি সময়ে আমাদের জন্ম, এবং 80-90 এর দশকে যখন আমরা বেড়ে উঠছিলাম, আপনার মনে থাকবে যে এবার তো প্রেস সচিব বলেছেন যে মানে বঙ্গবন্ধুর মৃত্যুদিনে কোনো যদি কর্মসূচি দেওয়া হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনাদের দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কাজে কর্মসূচি নিলে ব্যবস্থা নিতেই পারে, কিন্তু আপনার মনে থাকবে 80-90 দশকে তখন পত্রিকার মানে সিঙ্গেল কলামে, কোনো পত্রিকার সিঙ্গেল কলামে বের হতো যে আজ 15ই আগস্ট, হ্যাঁ, আর নাজাত দিবস মানে মুক্তি দিবস হিসেবে পালন করা হতো বঙ্গবন্ধুর হত্যা দিবসটা। কিন্তু প্রজন্মান্তরে এই শোক তো বাঙালি ধরে রেখেছে, এবং পরিবারের ভেতরে শোক পালনের যে বিষয়টা, সেটা আপনি যেটা বলছিলেন, শুধু তো আপনার মানে বাবার মতো রাজনৈতিক নেতার পরিবারে সেটা ছিল না, মানে সাধারণের মধ্যে ছিল বলেই তো আপনি দ্বিতীয় প্রজন্মে এসে নেতা হতে পারলেন। মানে সেই ঘটনাটা কিভাবে ঘটতে পারলো? মানে সপরিবারে একটা লোক হত্যা হলো, তারপর টিকে গেল কি করে? তার মৃত্যুর পরে যেই প্রচার প্রোপাগান্ডা চালিয়েছে রাষ্ট্রযন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রকারীরা মিলে, তার পুত্রকে বানানো হয়েছে ব্যাংকের ডাকাত, তার মানে হেন কোনো প্রচার ছিল না, প্রোপাগান্ডা ছিল না, মিথ্যা প্রচার ছিল না, সবই কিন্তু করেছে। এবং বিশেষ করে প্রায় 80 ইংরেজির প্রথমার্ধের আগ পর্যন্ত, সে 75 থেকে 81 পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে আসার আগ পর্যন্ত, তখন তো একেবারে নিষিদ্ধই ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যেও যেই প্রতিরোধের প্রচেষ্টা হয়েছে, যে আন্দোলন যেটা কখনো প্রকাশিত হতে দেয়া হয়নি, যে সশস্ত্র সংগ্রাম হয়েছে, সেগুলোর মধ্যে যে একটা বিপ্লবী
প্রজন্মের সৃষ্টি হয়েছে, একটা বিদ্রোহের আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, বিচারের দাবির সৃষ্টি হয়েছে। সেই বিচারের দাবি, বিদ্রোহের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে আবারও ৭১-এর সেই চেতনার মধ্যে দেখতে চাওয়ার বাসনা বাঙালির মধ্যে সেটা আরো শক্তিশালীভাবে গেড়ে বসেছে। এবং সেখানে প্রাথমিক পর্যায়ে আমি যতটুকু জানতে পেরেছি, আমার বাবা এবং তার যে সহকর্মী সতীর্থরা ছিলেন, তাদের একটাই অংশ ছিল যারা ৭৫-এর পরে প্রাণে বেঁচে যেতে পেরেছে, তারা ভারতে আত্মগোপন করতে পেরেছিলেন। আর আরেকটি অংশ কারাগারে, আজকে যেমন করে একটি যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কারাগারে আটকে রাখা হচ্ছে, সেভাবে করে একটা অংশকে কারাগারে আটকে রাখা হলো। কিন্তু যারা তরুণরা ছিলেন তৎকালীন সময়ে, যারা ২৫ ঊর্ধ্ব বা ৪৫-এর কমের যে তরুণরা, তারা কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার জন্য কিন্তু একটি সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেছে। একটি তরুণদের একটি বিদ্রোহী গোষ্ঠী সৃষ্টি হয়েছিল। আমি সেখানে মানে চট্টগ্রামের যারা ছিলেন, সেখানে চট্টগ্রামে ছিলেন মৌলভী সৈয়দ নামে আমার বাবার একজন বন্ধু ছিলেন, সুলতানুল কবির চৌধুরী ছিলেন, আমার বাবা ছিলেন, SM ইউসুফ নামক আমাদের একজন তরুণ সংগঠক ছিলেন। তাদের একটা চিন্তা ছিল যে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে সশস্ত্রভাবে, এবং সেই লক্ষ্যে তারা সেখানে মিরেশরাইতে আমাদের যে ব্রিজ আছে বাংলাদেশের সাথে চট্টগ্রামের যে সংযুক্তি রেস্ট অফ দ্য কান্ট্রির সাথে, সেটা উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। সেটা সফল হয়নি, কিন্তু তারা তখন দেশের বাইরে গিয়ে ভারতে এসে পুনরায় মুক্তিযুদ্ধকালীন সময়ে যে ট্রেনিং, সেই ট্রেনিং কাজে লাগিয়ে প্রত্যেকটা বর্ডারে, সেখানে কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন, আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ সেলিম সহ আমাদের জয়নাল আবেদিন হাজারি, তিনি এখন মরহুম, আমাদের মাঝে বেঁচে নেই, ফেনীর নেতা, এরকম অনেকে, মোস্তফা মহসিন মন্টু, উনি কিছুদিন আগে মারা গিয়েছেন, গণফোরাম নেতা। এই মোস্তফা মহসিন মন্টু ছিলেন আবার আমার বাবার অত্যন্ত খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, যদিও আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে কখনো যাননি। তার সাথে গণফোরামের মোস্তফা মহসিন মন্টুর একটা বিশেষ সম্পর্ক ছিল, এবং গণফোরামের এখনো যিনি এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন, তার সাথেও আমার বাবার একটা বিশেষ, সবসময় একটা আন্তরিক সম্পর্ক ছিল। তো তারা দেশে এবং বিদেশে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবি সশস্ত্র সংগ্রামে কিন্তু লিপ্ত হয়েছিল, এবং সেই সশস্ত্র সংগ্রামের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু সরকার, তৎকালীন সময়ের সরকার কিন্তু হার মানে এজন্যই যে তারা বুঝতে পারে বাংলাদেশের যে অস্তিত্ব, সেটাকে টিকিয়ে রাখতে হলে গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশ টিকে থাকে। তারা অতটুকুই কেয়স, আমি যদি বলি, বা সশস্ত্র সংগ্রামের যে কনসিকুয়েন্স, ততটুকু করতে পেরেছিলেন বলেই তারা কিন্তু বাধ্য হয়েছিল ৮১-তে বঙ্গবন্ধুর কন্যাকে বাংলাদেশে ফেরত আনতে বা ফেরত দিতে, দেশে আনার ব্যাপারে যে একটা সম্মতি দেয়া জেনারেল জিয়াউর রহমান, সেটা কিন্তু তিনি বাধ্য হয়েছেন। এবং জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু কন্যাকে ৮১ সালে তিনি ফেরত আনলেন, ফেরত আনতে দিলেন। পরবর্তীতে কিন্তু ফ্রিডম পার্টি, যেই খুনিদের যেই সংগঠনটি, খুবই ক্ষুদ্র সংগঠন, খুবই ক্ষুদ্র রাজনৈতিক দল, কিন্তু রাষ্ট্রীয় প্রশাসন এবং বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আমরা অনেকেই বলে থাকি যে পশ্চিমা কিছু গোয়েন্দা সংস্থাও তাদেরকে এমন ভাবে সহযোগিতা করত, তাদের দাপট কিন্তু ভোট না থাকুক, সংগঠন না থাকুক, রাষ্ট্র প্রশাসন পরিচালনায় প্রচন্ড দোর্দণ্ড প্রতাপের তারা একটা কাজ করে। একই ধারাবাহিকতায় যদি আমি দেখি, যদি সেই সময়ের সাথে যদি এই সময়ের আমি একটু কম্প্যারিজন করি, আপনি দেখবেন যে যেই গোষ্ঠী, যেই নৈরাজ্যবাদী গোষ্ঠী একই 15 আগস্টের পুনরাবৃত্তি 5ই আগস্টে করতে চাই, যে শেখ হাসিনা, শেখ রেহানাকে হত্যা নৈষ্ঠ, তাদের যেই দলের একেবারে তৃণমূল পর্যায় থেকে সমূলে উৎপাটন করার জন্য রাতারাতি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কিলিং, ডেথ, ডিস্ট্রাকশন যারা করার পরিকল্পনা নিয়েছে, এই যুগের আমি যদি বলি খন্দকার মোশতাক, এই যুগের মানে ডালিম, রশিদ, যারা আমি বলবো যে 15 আগস্টের পরিকল্পনা যারা করেছিল, তারাও কিন্তু একই প্রক্রিয়াতে একটি উগ্রবাদী একটি রাজনৈতিক তারা তখন ছিল ফ্রিডম পার্টি, এখন হলো এনসিপি পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, নাগরিক দল নাম। এখনো কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু একই অবস্থায়। ফ্রিডম পার্টি যেমন কোনো ধরনের ভোট ছিল না কোথাও, এই এনসিপিরও কিন্তু সেই অর্থে কিন্তু ভোট নেই, কিন্তু তারা রাষ্ট্র ব্যবস্থার উপর এমন ভাবে জেকে বসেছিল, ঠিক তেমনি করেই এখনো এই এনসিপি পার্টি জেকে বসেছে। মূলধারা রাজনৈতিক দলগুলোর বাইরে
তারাই কিন্তু পলিসি ডিসিশন গুলো নিচ্ছে, এবং তাদের সাথে এখন একটু ভিন্ন মাত্রায় যুক্ত হয়েছে যে জামায়াত ইসলামী তাদের যে আক্রোশ, রাগ, ক্ষোভ, বিশেষ করে ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের যেহেতু নেতাদের ফাঁসি হয়েছে, সেই প্রতিশোধের তাদের যে বাসনা, সেই থেকে কিন্তু এনসিপি দ্বিতীয় টিম হিসেবে তারা কিন্তু সামনে এসে এখন একটা একই পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। তবে ওই ইতিহাসের যে আমি বলছি যে একটা কথা আছে না যে হিস্ট্রি প্রথমবার পুনরাবৃত্তি হয়, আবার দ্বিতীয়বার যখন ইতিহাসের পুনরাবৃত্তি হয় সেটা ট্র্যাজেডি হিসেবে হয়। তো ট্র্যাজেডি হিসেবে হয়েছে, তো প্রত্যেকটি ট্র্যাজেডির মধ্যেই কিন্তু সম্ভাবনা লুকিয়ে আছে। এবার কিন্তু লুকিয়ে নেই, এবার সরাসরি সম্ভাবনার বীজ বপন করে দিয়েছে যে একটি প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য উপাত্ত শিখেছে। আমরা 15 বছর সরকারে ছিলাম, বঙ্গবন্ধুর জন্ম কোন সালে, কোন তারিখ, কোন এলাকায়, এগুলো শিখেছে। কিন্তু মুজিববাদ, তার যে আদর্শ, পলিটিক্যাল ফিলসফি, বাংলাদেশের যে পলিটিক্যাল ফিলসফি, সেই দর্শনে দীক্ষিত হওয়ার সুযোগ কিন্তু এই প্রজন্মের হয়নি। দর্শনে দীক্ষিত হওয়ার সুযোগটা হয় কেওস থেকে, এবং একটা মানে কেওটিক সিচুয়েশন থেকে, একটি বৈপ্লবিক সিচুয়েশন থেকে, একটি নৈরাজ্যকর অ্যানার্কিক একটা সিচুয়েশন থেকে। এবং আমি মনে করি যে বর্তমানে একটি বিশাল জনগোষ্ঠী, এই প্রজন্মের সন্তানরা হঠাৎ তাদের মনে প্রশ্নের উদ্রেক করবে, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু মুখস্থ করলাম, অলিম্পিয়াডে গেলাম, উত্তর দিলাম বা দিবসগুলো পালন করলাম, কিন্তু ফিলসফিটা কি ছিল আসলে? এই ফিলসফিটা আমরা তো আসলে সেভাবে অনুধাবন করিনি, মুখস্থ করেছি কিন্তু অনুধাবন করি। সে অনুধাবন ফিলসফি আপনার কি মনে হয়, মানে কি ফিলসফির কারণে? মানে আমাকেও যেটা বিস্মিত করে সেটা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের আন্দোলন, তো সেই সময় এমনকি স্লোগান হলো না যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর 5ই আগস্ট থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে ভাঙতে রাগ গেল না। 6 মাস পরে 5ই ফেব্রুয়ারি আবার ঢুকতে হলো যে একদম নাকি মুজিববাদের শেষ চিহ্ন নাকি বাংলার মাটিতে রাখা যাবে না, এখন টার্গেট হচ্ছে গোপালগঞ্জের কবর, মানে সেটাও নাকি গুড়িয়ে দিতে হবে শেষ পর্যন্ত। তো এবং আমরা আরেকটা জিনিস শুনলাম, মুজিববাদ শব্দটা আপনি ব্যবহার করেছেন, এই শব্দ কিন্তু আমি আওয়ামী লীগকে গত 17 বছরে ব্যবহার করতে শুনি। তো এই যে মুজিববাদের বিনাশ ঘটাতে হবে, মুজিববাদী সংবিধান, মুজিববাদী রাজনীতির বিনাশ ঘটাতে হবে, মুজিববাদটা আপনার কাছে কি? আর মুজিববাদের প্রতি এই জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রদের এরকম ঘৃণার কারণ কি? মানে মুজিববাদের বিনাশ কি করে এই বিজয়ী পক্ষের লক্ষ্য হয়ে গেল? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে ব্যক্তি মুজিবের যে ইম্প্যাক্ট ইন কালেকটিভ পাবলিক সাইকোলজি, কালেকটিভলি আমাদের সমাজে ব্যক্তি মুজিবের যে ইম্প্যাক্টটা, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মুজিব আদর্শের বিষয়। মুজিব আদর্শের বিষয়টা আমি পরে বলছি। ব্যক্তি মুজিবের যে সিগনিফিকেন্স এবং তার যে ইম্প্যাক্ট, এটা এরা কিন্তু বুঝতে পেরেই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে একেবারে 5 তারিখ ভোরবেলা আমাদের সরকারের যে উৎখাত হলো, সেই পর্যন্ত কিন্তু মুজিবকে ব্যবহার করেই কিন্তু যেই স্পিরিট অফ রেবেলিয়ন, সেটা কিন্তু চালিয়ে গিয়েছে। সেখানে কিন্তু কোথাও অন্য কারো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভাষণও চালানো হয়নি, বা সোহরাওয়ার্দী সাহেবের ভাষণও চালানো হয়নি, বা জেনারেল জিয়ার ভাষণও চালানো হয়নি, বা কোথাও চালানো হয়নি। আমার মনে আছে আমি 5 তারিখ সকালে যখন খবর পেলাম, আমি গণভবনে ছিলাম 4 তারিখ সারা রাত, গণভবন কমপ্লেক্সের একটি অংশে ছিলাম। তো সকালে যখন আমি একটু মানে আমার নিজের বাসায় বনানীতে যাচ্ছিলাম, গিয়ে আবার ফেরত যখন আসছি, যখন খবর পেলাম যে সেনাবাহিনীর তরফ থেকে উত্তরাতে একটা মিছিলকে ছেড়ে দেওয়া হলো, তখন আমি গাড়িতে রেডিওটা অন করলাম এবং খবর পেলাম যে সেনা প্রধান ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, তখন বাজছে বঙ্গবন্ধুর ভাষণ, প্রত্যেকটা রেডিও চ্যানেলে বঙ্গবন্ধুর ভাষণ বাজছে, এবং বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে বিদ্রোহের সৃষ্টি। হ্যাঁ, মানে এটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে একটি কোঅর্ডিনেটেড এফোর্ট টু ইউজ দি সিগনিফিকেন্স অফ মুজিব ইন দ্য পাবলিক সাইকোলজি। যে মুজিবের সিগনিফিকেন্সটা কি? মুজিব ছিল বিদ্রোহের প্রতীক, তাই না? আমাদের যেমন বিদ্রোহী কবি নজরুল, হ্যাঁ, মুজিব হচ্ছেন রাজনৈতিক বিদ্রোহের প্রতীক। মুজিব হচ্ছেন শেকল ভেঙে ফেলার ঘোষণা দানকারী সেই ব্যক্তি। মুজিব হচ্ছে মুজিবকে দিয়ে যা করানো যাবে, মানে অদৃশ্য মুজিবের ভাষণ দিয়ে যা করানো যাবে সেটা অন্য কাউকে দিয়ে করানো যাবে না। সেই মুজিবকেই ব্যবহার করা হলো মুজিব কন্যা সরকারের পতনের বিরুদ্ধে। এবং এটাই হচ্ছে এই যে মেটিকুলাস ডিজাইনের একটি
চমৎকার আমি বলবো যে তাদের যে যে একটা স্ট্র্যাটেজিক চিন্তা, কৌশল, অপকৌশল, সে অপকৌশলের মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণেই বাজানো হচ্ছে যে মানুষ বেরিয়ে আসবে, বেরিয়ে আসুক, এখন শেকল ভাঙার দিন, এখন বিদ্রোহের। হ্যাঁ, তো সেই অভ্যুত্থানে কিন্তু মুজিবকে ব্যবহার করেছে এবং সুতরাং তারা বুঝতে পারে কাকে দিয়ে কি হয়, কাকে দিয়ে কি হয়। এবং সেই ব্যক্তি মুজিবের, বঙ্গবন্ধু তো মানে প্রত্যেকটা তার বক্তব্যের মধ্যেই তো সেই মানুষকে আকর্ষণ করা, মানুষকে উজ্জীবিত করা এবং তাদেরকে একটা লক্ষ্যের উদ্দেশ্যে ধাবিত করার যেই মানে বাণী, সেটা বঙ্গবন্ধুর কণ্ঠের মধ্যেই অন্তর্নিহিত। এটা এক ধরনের অলৌকিক বিষয়ের মতো যে বঙ্গবন্ধু আঞ্চলিক টোনে যে কথা বলেছে, তার যে ৭ই মার্চের ভাষণের তো বেশিরভাগ অংশে আঞ্চলিক টোনে কথা বলা, সেটা জনমানসে যেভাবে করে মানে সেটা ইম্প্যাক্টটা ফেলে, সেই ইম্প্যাক্টটাই কিন্তু তারা ব্যবহার করেছে এবং ব্যবহার করার পরেই কিন্তু বুঝতে পেরেছে এই মুজিবেই আবার আমাদের পতনের কারণ হয়ে উঠতে পারে এবং কারণ হয়ে উঠবে। এই মুজিবকে দিয়েই আবার এই আওয়ামী লীগ বা তার কন্যা বা তার সাঙ্গপাঙ্গ বা তার যেই রাজনৈতিক সতীর্থরা আছে, সহকর্মীরা আছে, তারা কিন্তু আবারও দাঁড়িয়ে যাবে। তাই তারা সাথে সাথেই যেটা করেছে যে সেদিন থেকেই শুরু করেছে বঙ্গবন্ধুর যে ৩২ নম্বর সেটাকে ভেঙে তো এই যে একটা তাদের একটা বিষয় আছে। আরেকটি বিষয় তারা দেখেছে যে বাঙালিত্ব, আমাদের যেই চিরায়ত সংস্কৃতি, সেটাকে তো অনেক প্রচেষ্টা করা হলো, পাকিস্তান সময় সেটাকে মানে মুসলমানীকরণ করানোর চেষ্টা করা হলো। আসলে ইসলাম ধর্মের সাথে সংস্কৃতির কিন্তু কোনো বিরোধ মানে কোনো সময়ই ছিল না এবং সেখানে কিন্তু কখনো বলা হয়নি যে সংস্কৃতিকে পরিত্যাজ্য করার জন্য। আপনি দেখবেন এখন যে আরব দেশগুলোতে কিন্তু আরব সংস্কৃতিটাকে কিন্তু তারা সামনে সামনে নিয়ে আসছে, সেখানে কিন্তু তারা কিন্তু দ্বীনের কথা বলছে না, তারা কিন্তু আরব সংস্কৃতির কথা বলছে। একইভাবে প্রত্যেকটি মুসলমান প্রধান দেশেও কিন্তু সেই আত্ম উপলব্ধিটা আসছে যে যে উম্মার নাম করে যে এক ধরনের মানে নৈরাজ্য, সেই নৈরাজ্যের চাইতে জাতীয় সংস্কৃতি সেটাকে মানে রপ্ত করা, সেটাকে মানুষের জনমানসের মধ্যে সেটাকে প্রতিষ্ঠিত করা, সেটা সেই উপলব্ধিটা আসছে। এবং এরা খুব ভালো করেই জানে বাঙালি সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে এই বাংলাদেশে যে পূর্বের প্রচেষ্টাগুলোকে নস্যাৎ করেছিল মুজিবের নেতৃত্বে সেই প্রগতিশীল কিছু নেতৃত্ব। হ্যাঁ, সেটা আমি তাজউদ্দিন আহমেদ, বঙ্গতাজ, হ্যাঁ, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের কথা বলতে পারি, সৈয়দ নজরুল ইসলামের কথা বলতে পারি, আরো অনেকেই, এবং এমনকি আব্দুল হামিদ খান ভাসানীর মতন নেতৃত্ব কিন্তু মুজিবের ব্যক্তিত্বের সামনে তিনি সেটাকে মেনে নিয়েই কিন্তু রাজনীতিটা করেছেন। এবং এই কারণেই মুজিব আদর্শকে ধ্বংস করতে পারলে বাংলাদেশ আরেকটি করদ রাষ্ট্রে, বাংলাদেশের সেই সার্বভৌমত্বগুলি, সাংস্কৃতিক যে আত্ম বিশ্বাস, কনফিডেন্স অ্যাজ এ নেশন স্টেটের তো কিছু ফান্ডামেন্টাল কিছু প্রিন্সিপালস থাকে, কিছু কনফিডেন্স থাকে, কালচারাল কনফিডেন্স থাকে, সেগুলোকে নষ্ট করার জন্য মুজিববাদকে ধ্বংস করতে হবে, এই আলোচনাটাকে তারা সামনে। কারণ মুজিববাদ এটা আমরা যেহেতু সাংবিধানিকভাবে সেইখানকার অন্তর্নিহিত মূল্যবোধগুলো, আদর্শগুলো এবং দর্শনগুলো যেহেতু সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, স্বাভাবিকভাবেই সেটা নিয়ে আলোচনা করা বা সেটা নিয়ে প্রচারণা করার প্রয়োজনীয়তাটা আওয়ামী লীগ হয়তোবা বোঝেনি। কিন্তু এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মুজিববাদকে নিয়ে যদি আওয়ামী লীগের 15 বছরের রাজনৈতিক সংগ্রামে প্রকাশ্যে সেটাকে প্রতিষ্ঠিত করা বা সেটাকে আরো বেশি শক্তিশালী করা এবং সেই বিপ্লবী আদর্শে তরুণ সমাজকে উজ্জীবিত করার কাজটা যদি হয়তোবা আমরা করতে পারতাম দল হিসেবে, মুজিবকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার সেই ভয়াবহতা হয়তোবা ঘটে। মানে আপনি এত মানে একটা দারুণ কথাও বলেছেন যে এই যে জাতীয়তাবাদের সঙ্গে, মানে শেখ মুজিব তো, বঙ্গবন্ধু তো বাঙালি জাতীয়তাবাদের নেতা, এবং বাঙালি এই যে একটা জাতীয়তাবাদী নেতা, কিন্তু তার মূল ভক্ত, তার মূল সমর্থক, তাকে যারা বাঁচিয়ে রাখলেন, তার মূল অনুসারী শুধুমাত্র শিক্ষিত মধ্যবিত্ত নন, তার অনুসারী হচ্ছে বাংলার চাষা, বাংলার মাঝি, বাংলার মুটে মজুর, এবং তারা বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখলো। এবং আপনি মানে আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে দেখেন, বঙ্গবন্ধু একদিকে বলছেন যে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এবং যখন 10ই জানুয়ারি ফিরছেন তখন তিনি একদিকে মানে গর্ব প্রকাশ করছেন যে বিশ্ব যাতে মনে রাখে যে বাংলাদেশ একটি মানে অন্যতম প্রধান সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হয়ে উঠছেন। আবার বঙ্গবন্ধু ওই 10 লক্ষ লোকের সমাবেশে, মানে চাষা মুটে মজুরের সমাবেশে, তখন তিনি রবীন্দ্রনাথ থেকে কোট করছেন যে দেখে যাও যে বাঙালি মানুষ হয়েছে, নজরুলের নম 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 বাংলাদেশ মম বলছেন। মানে এই যে রবীন্দ্রনাথ, নজরুল, ধর্ম, জাতীয়তাবাদ, এই যে এক করা,
মানে বাঙালি তো একে আসলে ভুলে যাওয়া সম্ভব নয়, এ কারণে একটা সম্ভব নয়। যেমন আবার দেখেন একটা মিল, যে এবার যেমন বঙ্গবন্ধু সরোয়ার্দীর বডিগার্ড হয়েছেন, তারপরে রবীন্দ্রনাথ রঠা হয়েছেন। আমি মাত্র পড়ছিলাম, আপনি খুনি রশিদ ডালিমের কথা মনে করাচ্ছিলেন, যে তারা গিয়ে ওই আমি মেজর ডালিম বলছি ঘোষণা দেওয়ার পরেই তো আচকান টুপি জাতীয় পোশাক পরলেন, সাথে সাথে বলে এলেন জয় বাংলা বলা যাবে না আর কখনো বাংলাদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের নাম বঙ্গবন্ধুর নাম বলা যাবে না আর রবীন্দ্রসঙ্গীত প্রচার করা যাবে। মানে আসলে শত্রুগুলো কারা আর বঙ্গবন্ধুর শক্তিটা কি বোধহয় তারা বুঝতে পারেন। এজন্যই বোধহয় ধনধান্য পুষ্প ভরা গান হয় আর কি, দ্বিজেন্দ্রলালের এই গান হয় 2024-এর সমাবেশ। অবশ্যই, এবং আপনি দেখবেন এগুলোকে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল দীর্ঘ সময় ধরে। আমার একটি আমি আমার শৈশব থেকে একটা ছোট্ট একটা গল্প বলবো। 1991 সালে যখন মানে গণতান্ত্রিক সরকার আসলো, তার আগে পর্যন্ত তো আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেনানিবাসে ক্যান্টনমেন্ট গুলোতে কিন্তু সেভাবে তারা যাওয়ার চিন্তাই করতে পারে। তো প্রথমবারের মতন আমার বোধ হয় সেটা 91 বা 92 সালে, তখন আমার বাবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রামের আওয়ামী লীগের, তিনি ক্যান্টনমেন্ট থেকে একটি ইনভিটেশন কার্ড পেলেন। ভিক্টরি ডে, আমাদের বিজয় দিবসের একটা মানে একটা আমন্ত্রণ পত্র পেলেন। তো আমরা খুবই মানে ইন্টারেস্টেড, এক্সাইটেড যে ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্ট বলতেই মানে মহিউদ্দিন চৌধুরী তার যে উষ্মা সবসময় ছিল, যে স্বাভাবিক সে তো মানে মুজিব অন্তপ্রাণ না, আমি বলবো মুজিবুন মাদ। হ্যাঁ, মুজিবের জন্য যে জীবন শুধু দেবেন না, পুরো পরিবারকে সে মানে স্যাক্রিফাইস করবেন, এই ধরনের মানসিকতা ছিল। সেই ব্যক্তি যখন ক্যান্টনমেন্ট থেকে একটা আমন্ত্রণ পত্র পেল, তো আমি তখন খুব ছোট ছিলাম, আমার সেই সৌভাগ্য হয় যে একেবারে শৈশব থেকেই রাজনৈতিক কার্যক্রমে আমি সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে। আমার মাতৃমৃত্যুর পরে আমার বাবা আমাকে রাজনৈতিক কাজে আমাকে সাথে সাথে রেখেছিলেন। তো আমি দেখলাম যে সেই কার্ডটার পেছনে লেখা ছিল যে মানে ড্রেস কোড। ক্যান্টনমেন্ট গুলোতে যখন ইংরেজিতে চমৎকার কার্ড এবং খুবই কার্সিভ লেটারে জেনারেল সেক্রেটারি চিটাগং সিটি আওয়ামী লীগ লেখা হলো, সেখানে লেখা ছিল নো আওয়ামী ড্রেস। এটা আমার এখনো মনে আছে যে ক্যান্টনমেন্টের যে ড্রেস কোড, সেই ড্রেস কোডে কিন্তু সেটা বিজয় দিবসের অনুষ্ঠানে কত সালে? 92 সালে। 91-তে তো মানে এরশাদ সরকারের পতন হওয়ার পরে খালেদা জিয়ার সরকার সেখানে নতুন ভাবে বিজয়ী হলেন, এবং প্রথম যে বিজয় দিবসের যে ক্যান্টনমেন্টের যে একটা প্রোগ্রাম থাকে, সাধারণত মানে আমন্ত্রণগুলো তখন রাজনৈতিক নেতাদেরকে দেওয়া শুরু হয়েছে আর কি। মানে সেই প্রথম 1-2 বছর কিন্তু সেটা মোটামুটি একটা এন্ট্রি ছিল, অ্যাক্সেস ছিল। সেখানে লেখা ছিল যে নো আওয়ামী ড্রেস। এবং আমার বাবা তিনি ওই তার একটা বলবো এক ধরনের ব্যক্তিগত একটা পণ ছিল যে যেখানেই যাবে সে মুজিব কোড ছাড়া সে কোথাও যাবে। মানে মুজিব কোড ছাড়া তার কোনো ছবি আমরা আর পাইনি, শেষ পর্যন্ত আমাদের কাছে কোনো ছবি নেই যেখানে মুজিব কোড নেই। কেন? কারণ মুজিব কোডকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে যাতে করে সিম্বলিক্যালি মুজিবকে প্রতিষ্ঠিত করছি। মুজিব কোড ছাড়া সে বেগম খালেদা জিয়ার কাছ থেকে সে দাবি করে সে শপথ নিয়েছে, সে প্রথমবার যখন মেয়র হলো, এবং তাকে সেখানে বলা হলো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে মুজিব কোড যাতে করে পরে না আসে। সে বলে এই কোড পরে আমি দরকার হলে কবরে যাব, কিন্তু এই কোড পরে আমি শপথ নেব। এটা ইন্টারেস্টিং বিষয় যে মুজিবের সাথে সম্পৃক্ত কোনো কিছুকেই রাষ্ট্র গ্রহণ করার বিষয়ে তাদের যে অ্যালার্জি, হ্যাঁ, তো সেই অ্যালার্জিটা আমি তখন আমার বয়স খুবই কম, আমি স্কুলে পড়ি, তো আমার মাথায় সেটা লাগলো যে আওয়ামী ড্রেস বলতে কি বোঝে, আওয়ামী ড্রেস বলতে। তো তখন আমি আমার বাবার কাছে বললেন যে এটাই হচ্ছে বার্তা, যাতে আমি আমার মুজিব কোড পড়ে সেখানে না। এই এমন করে কিন্তু প্রাতিষ্ঠানিক মুজিবকে মুছে দেওয়ার মাধ্যমে বাঙালিত্বকে ধ্বংস করে দেওয়া প্রচেষ্টাটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবেই হয়েছে। এই যে সিম্বলিক্যালি কাজগুলো করা হয়েছে, এবং এর বিপরীতে কিন্তু আওয়ামী লীগ বলি বা অন্যান্য রাজনৈতিক দলও যারা প্রগতিশীল রাজনীতি চর্চা করেছে, তারা সিম্বলিক্যালি মুজিবকে প্রতিষ্ঠার জন্য কিন্তু একইভাবে কাউন্টার মেজার নিয়েছে। একইভাবে রচনা প্রতিযোগিতা বলেন বা শিশু কিশোরদের র্যালি করা বলেন বা আপনার গণসংগীত রণসংগীতের আসর বলেন, একইভাবে কালচারালি এই কাউন্টার ন্যারেটিভটা মুজিবের প্রশ্নে, মুজিব আদর্শের মুজিববাদের প্রশ্নে কাউন্টার ন্যারেটিভটা কিন্তু করার প্রচেষ্টাটা কিন্তু রাজনৈতিক মহল থেকে আমাদের বিশেষ করে মানে সেটা কিন্তু সবসময় প্রচলিত ছিল, যার কারণে মুজিববাদকে টার্গেট করা হচ্ছে। এরা জানে যে এবারও তো শেখ হাসিনা শেখ রেহানা বেঁচে গেল। 15ই আগস্ট 75 একবার শেখ হাসিনা শেখ রেহানা বেঁচে গিয়ে, হ্যাঁ, এদের দীর্ঘদিন যে লালিত শখ সেটাকে দীর্ঘদিনের জন্য পিছিয়ে দিল। এবারও কিন্তু দৈবক্রমেই বলি বা
কৌশলগত কারণেই বলি শেখ হাসিনা শেখ রেহানা আবারও বেঁচে। সুতরাং ওই একই স্টেপ নেওয়া হতো। আমি যদি ৭৫ পরবর্তী কার্যক্রম, এখন আমরা এগুলো জানতে পারছি খুব দ্রুত। আশার বাণীটা হচ্ছে ৭৫-এর পরে ২১ বছর লেগেছিল মুজিবকে আবারও সরকারি কার্যালয়ের উপরে সেটা স্থান দিতে। এবার ২১ মাসও লাগবে কিনা আমি জানি না, আরো কম হয়তো বা লাগতে পারে, কারণ প্রযুক্তি এগিয়েছে, মানুষের সচেতনতা বোধ হয়েছে, এবং ইতিমধ্যেই এই যে আমি যদি বলি যে কিশোর গ্যাং, এই লুনেটিক গ্যাং এর কিন্তু ইয়েটা যে তাদের যে মানুষের যে ন্যূনতম যে একটা কনফিডেন্স এদের উপরে, সেটা কিন্তু শূন্য পর্যায়ে পৌঁছে। সাধারণ মানুষের কাছে এই মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি হিসেবে কিন্তু এরা কিন্তু এখন এই মুহূর্তে চিহ্নিত হচ্ছে। এবং আমি সেক্ষেত্রে বলছি যে আমরা অত্যন্ত আশাবাদ যে মুজিবের মাধ্যমেই পরলোকগত মুজিব, সেটা যে এখনো কত শক্তিশালী, সেটা আগামীতেও কত শক্তিশালী থাকবে, সেটা প্রমাণ তো পেয়েই গিয়েছি। যখন তারা বলছে 15ই আগস্ট কেউ কোনো ধরনের এই ধরনের কথার মাধ্যমে তো প্রমাণিত হয় 15ই আগস্ট আবারও বাংলাদেশে শোক হিসেবে উদযাপিত হবে। এদের ষড়যন্ত্র চলমান থাকবে। আমাদের বিজয়ের লক্ষ্যে প্রতিহত করা, প্রতিরোধ করা, সংগ্রাম করা, আমাদের সেই সংগ্রাম বিরাজমান। এই যে আপনি মানে একটা এত ইন্টারেস্টিং গল্প বললেন যে মানে মুজিব কোটেও ভয়, মানে এই ভয়টা কিন্তু এবারও খুব টের পাওয়া যাচ্ছে। মানে বাসা টাসা গুড়িয়ে দিয়ে, ভাস্কর্য সব ভেঙে দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করেও আমার মনে হচ্ছে এক রকমের তৃপ্তি হচ্ছে না। এবং আপনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন আপনার বাবা প্রসঙ্গে, মুজিব উন্মাদ। মানে এ দুটো মিলিয়ে আমার মাথায় এলো যে ধরুন এই যে ভয়ের পরিবেশে মুজিব উন্মাদ হয়ে মুজিবকে নিজের পরিবারে বাঁচিয়ে রাখা, সন্তানের মধ্যে মুজিবের প্রতি ভালোবাসা দেওয়া, মানে সেই ব্যাপারটা তো বাঙালি চালিয়ে গেছে। মানে মুজিবের প্রতি শোক জানাতে বাঙালির কোনোদিন ৩২ নাম্বার যেতে হয় নাই। বাঙালির ৮০-৯০-এর দশকে মুজিব কোট পরে ঘোরার সাহস করার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমাদের চারপাশে আমরা শুনেছি যে বঙ্গবন্ধু মারা গেছে পরে নাকি লোকে বাড়িতে বাড়িতে মিষ্টি খেয়েছে, কেউ নাকি একটু শোকগ্রস্ত হয় নাই। তো কিন্তু মানুষ তো মুজিবের প্রতি শোক বাঁচিয়ে রেখেছে। মানে আমি যদি বলি যে কালকে এই প্রেস সচিবের মন্তব্য নিয়ে একটা বয়ান তৈরি করেছিলাম, তার নিচে এক দর্শক এসে লিখেছেন যে আমি 15ই আগস্ট ৫ ওয়াক্ত নামাজের সময় বঙ্গবন্ধু আর তার পরিবারের জন্য দোয়া করব। কে কি করবেন? মানে মুজিব উন্মাদনাটা তো আসলে প্রজন্মান্তরে এমন ভাবে গ্রথিত। এটা এরা ভালো করেই জানে। মানে আমরা দেখেছি যে আমি যে সমস্ত পরিবারগুলোর সাথে ছোটবেলায় মানে আমার যে সুযোগটা হয়েছে, যে আর কিছু না হোক যে নেতার সেই 15ই আগস্টের দিনে একটা ফাতেহা দিই, এটা কি কেউ বন্ধ করতে পারবে? এই যে একজন বললেন যে একজন সনাতন ধর্মাবলম্বী যদি কেউ হন, তিনি সেদিন বঙ্গবন্ধুর জন্য সেদিন পুজো করবেন সকালে ঘুম থেকে, এটাকে কেউ বন্ধ করতে পারবে? এভাবে করেই তো মুজিব টিকে আছে। আমরা দেখেছি যে আমার বাবা ১-১১কালীন সময়ে তিনি জেলে ছিলেন। তো 15ই আগস্ট আসলো, 15ই আগস্টে তার একটা বিষয় ছিল যে সে মেজবান প্রোগ্রামে খাওয়া দাওয়া করাতেন। তো মেজবান যেহেতু করা সম্ভব না, তো তিনি খবর পাঠালেন যে আমার নেতার মৃত্যুবার্ষিকীর দিন একটা ফাতেহা যাতে করে মিস না হয়। এটা আমি যখন আত্মগোপনে ছিলাম ভারতে, তো ভারতে যখন সে আত্মগোপনে ছিল, তখন সে মাদার তেরেসার যে আশ্রম ছিল, সেই আশ্রমে গিয়ে সে সেদিন 15ই আগস্টে গিয়ে সে একটা মানে কোন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কোন একটা সে এই যে গুরুদুয়ারাতে গিয়ে সেখানে যে লঙ্গারের একটা কনসেপ্ট আছে, আপনি জানেন যে লঙ্গরখানা বলি আমরা, যেটা সেইখান থেকে সেই লঙ্গরখানার কাজ শিখলো যে মানুষকে খাওয়াতে হবে। তো 15ই আগস্টের দিন সে মানে ওই যে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে ১ বছর গিয়ে সেখানে গিয়ে পড়ে থাকলো, যে খাজা মাইনুদ্দিন চিশতির মাজারে গিয়ে পড়ে থাকলো, বা মাদার তেরেসার যে এখানে কলকাতাতে যে আপনার আছে আশ্রম আছে, সেখানে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করলো। এই যে মানে একটা আমার ভালো কাজের মাধ্যমে নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। ব্যক্তি পর্যায়ে বাঙালির এই যে শুধু সে তো একজন কর্মী, বড় কোনো নেতা ছিল না তখন, এরকম করে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে থেকে কত মানুষ, লক্ষ কোটি মানুষের অন্তরে 15ই আগস্ট সেদিন রক্ত ঝরবে। সেই রক্ত ঝরা কি থামাতে পারবে এই ইউনূস সরকার বা শফিক? সেই প্রার্থনা, সেই আর্তনাদ, সেই দাবি, সেই ভালোবাসা, সেই প্রেম, সেটা কি কোনোদিন থামাতে পারবে তারা? সেটা থামানোর যত ব্যর্থ প্রচেষ্টা হবে, তত মুজিব আদর্শ সফল। এবং এরা সেখানেই সবচেয়ে গলতটা তাদের, যে তারা চাপিয়ে দিয়ে কালেকটিভ সাইকোলজিটাকে নিয়ন্ত্রণ করে। এটা যে কখনো সম্ভব হয় না,
এই শিক্ষাটা তাদের নেই, কারণ তারা তো কখনো এই ধরনের কাজ করেনি, তারা একটা কৃণক। হ্যাঁ, কৃণক। মুজিব কিভাবে বেঁচেছিলেন? মুজিব বেঁচেছিলেন ওই যে ছোট্ট শিশুটা যে মুজিবের স্মরণে রচনা লিখছে বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গিয়েছে, বা ছোট্ট শিশুর ছোট্ট কণ্ঠে সে বলছে যে আমরা সবাই রাসেল হব, রাসেল হত্যার বদলা নেব। এই যে তার যে শিক্ষাটা, এই যে তার যে অনুধাবনটি, বিচারের যে দাবিটা, এটা কি তারা বন্ধ করতে পারবে? সেটা তো বন্ধ করতে পারা তাদের পক্ষে সম্ভব নয়। এভাবে করেই তো মুজিবের হত্যার বিচারের দাবি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রূপান্তরিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে, আইনগতভাবে সিদ্ধ হয়ে বাস্তবায়িত হয়েছে। আমার ছোটবেলায় একটা শিশু সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম, যে আমরা রাসেল। কাজটা ছিল 15ই আগস্ট সকালবেলা লাইন ধরে মাথায় একটা গোল টুপি, শিশু রাসেলের একটা অবয়বের সিল থাকতো সেই টুপির মধ্যে, আমরা বলতাম আমরা সবাই রাসেল হব, রাসেল হত্যার বদলা নেব। রাসেল হত্যা, রাসেলটা কে? আমাদের যারা তৎকালীন সময় নেতৃবৃন্দ ছিলেন তাদের কখনো কোনো সেই হয়তোবা প্রত্যাশা ছিল না তাদের জীবদ্দশায় রাসেল হত্যার বিচার তারা দেখে যেতে পারবে, মুজিব হত্যার বিচার তারা দেখে যেতে পারবে। পরবর্তী প্রজন্মের মধ্যে যাতে সেই দাবিটা বেঁচে থাকে, এজন্য এই স্লোগানটা তারা শিখিয়ে দিয়েছে। আমরা যাতে করে বড় হয়ে সেই দাবিটা তুলতে পারি, রাসেল হত্যার বিচার চাই। রাসেল তো কোনো দোষ করেনি, সে তো 6 বছরের একটা শিশু, আমিও শিশু। আমার মতন একজন শিশুকে বিনা কারণে হত্যা করা হলো, নির্বংশ করা হলো, এই বঙ্গবন্ধুর পরিবারকে আমি বিচার চাই। এই বিচারের যে দাবি, এই দাবি তো থামিয়ে রাখতে কেউ পারেনি, আগামীতেও পারবে না। সুতরাং একইভাবে আজকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা যারা আজকে কারান্তরীণ, তাদের সন্তানরা আছে না? আমি কিছুদিন আগে দেখেছি যে বেশ কয়েকজন ছাত্র নেতা তারা নতুন বিবাহ করেছে, তারা কখনো কোনো রাষ্ট্রীয় পদ পায়নি, তারা কখনো সরকারের কোনো কন্ট্রাক্ট পায়নি, টেন্ডার পায়নি, পদ পদবি কিছুই পায়নি, শুধু মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই রাজনীতিটাই করে গিয়েছে। তাদেরকে কারাগারে অন্তরীণ করা হয়েছে। তাদের সন্তানরা, দুধের শিশু, পিতাকে দেখতে পাচ্ছে, মাতাকে দেখতে পাচ্ছে না। অনেক নারী কর্মীকে আমাদের অ্যারেস্ট করা হয়েছে। এই যে সন্তানগুলো, এই সন্তানগুলোর মধ্যে কি সেই ভাবনাটা আসবে না যে মুজিববাদের পক্ষে থাকায় আমার পিতাকে, আমার মাতাকে বিনা কারণে, যে কোনোদিন সরকারে ছিল না, দুর্নীতি করার সুযোগ হয়নি, মানুষকে আক্রমণ করা বা তার কাছ থেকে বেনিফিট নেওয়ার সুযোগ হয়নি, তাকে আজকে কারাগারে পুরে রেখেছে। আমার তো সেই ক্ষোভ, আক্রোশ, রাগ, ঘৃণা এদের উপরে থাকবে। কারা করেছে তাদেরকে আমি জানতে চাই, তাদের সেই বিচারের দাবি আমার মধ্যে বেঁচে থাকে। এবং একটি নতুন প্রজন্ম এরাই সৃষ্টি করে দিচ্ছে মুজিববাদকে আরো বিপ্লবী আদর্শে পরিণত করার, রূপান্তর করার কাজটা তো আমাদের পক্ষ হয়ে শফিকগং আর ইউনুসগং করেই দিচ্ছে। 75-এর পরেও আপনাদের দলটা ছত্রভঙ্গ হয়ে গেল। তারপর দল সংগঠন, একদিকে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রসঙ্গে আপনি বারবার বলছিলেন যে সশস্ত্র সংগ্রাম থেকে নানাভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সে চেষ্টা বজায় রাখার একটা প্রচেষ্টা ছিল, অন্যদিকে দলটা গুছিয়ে আনা, বঙ্গবন্ধুর জীবিত থাকা কন্যাদের একজনকে দেশে ফিরিয়ে আনা, এই ঘটনাগুলো তো আপনি আপনাদের বাড়িতেও দেখেছেন, আশপাশেও দেখেছেন, সেই ঘটনাগুলোও যদি একটু বলেন। আমি তো আসলে অনেক আমার বয়স যেহেতু অনেক কম ছিল, সেই অর্থে আমি সেটা যতটুকু দেখেছি আর কি। আমার একটা 80-র দশক 90-এর দশকও তো স্ট্রাগলেরই সময়, সংগ্রামেরই সময়। অবশ্যই অ্যাবসলিউটলি সেই স্ট্রাগলেরই সময়। এবং যেটা হয় যে আমার মনে আছে যে আমার শৈশবে আমার বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অ্যাটেন্ড করার একটা সুযোগ হয়েছিল। আওয়ামী লীগের কাউন্সিল, তখন আমি একেবারেই ছোট, 4-5 বছর বয়স। আমার বাসায় কেউ দেখভাল করার কেউ ছিল না। আমার বাবা তখন আমার সোল কেয়ারটেকার ছিল, মারা গিয়েছেন। তখন আমাকে নিয়ে এসে ঢাকায় যাবে। ঢাকায় কি কারণে যেতে হবে? আমাকে বাসায় কেউ দেখার লোক নেই, ঢাকায় নিয়ে যাবে আওয়ামী লীগের কাউন্সিল। আওয়ামী লীগের কাউন্সিলে শিশু হিসেবে উপস্থিত হওয়ার সুযোগ আমার হয়েছিল। তা আমার বাবার কাঁধে চড়ে বলতে গেলে। তো এই যে আওয়ামী লীগের একটা কাউন্সিল হবে, সেই কাউন্সিলে আমি আমার সন্তানকেও নিয়ে যাব, এই যে একটা ধর্মানুভূতির মতন বিষয়, যে এটা তো একটা অলমোস্ট রিলিজিয়াস ফ্লেভার, তাই না? ফারভার। আর একটু ইন্টারাপ্ট করি, আমি বই পড়ে জেনেছি আওয়ামী লীগ আবার ওই দল 75-এর পরে এত রকম বাধা নিষেধ, তখন তো শেখ হাসিনাও নাই, তখনও নাকি কাউন্সিল বাদ করে না, কাউন্সিল নাকি হতেই হবে এই দলে, কাউন্সিল হতেই হবে, কাউন্সিল হতে হবে। এবং এই যে একটা কমিটমেন্ট টু দ্য পলিটিক্যাল প্রসেস।
আমি এখানে আরেকটু একটু স্মরণ করব যে আমার বাবা তার শারীরিকভাবে খুবই খারাপ অবস্থা, মানে জীবন মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে। তিনি একদিন আমাকে বললেন যে মানে আমি একটু জোহরা ভাবির সাথে দেখা করতে চাই। জোহরা ভাবি, আমি বললাম যে হ্যাঁ উনি তো, আমি একটু খুঁজে বের করে নিই উনি কোথায়। আমি তখন ওনার মেয়ের সাথে কথা বলে তখন মানে জোহরা তাজউদ্দিন আহমেদের স্ত্রী, যিনি ৭৫-এর পরে হাল ধরলেন দলের। হাল ধরেছিলেন। আমি আসলে সেটা জানতাম না তার সাথে কি সংযোগটা কি ছিল। তো তিনি খুঁজে গেলেন, ডিওএইচএস এর বাসায় গেলেন। তো তখন দেখলাম যে মানে জোহরা তাজউদ্দিন আমার প্রথম নিজের ব্যক্তিগতভাবে তখন তার পরিবারের সাথে প্রথম দেখা হলো। তো তখন মানে আমার বাবা মানে একেবারে এই শিক্ষক ছাত্রের যে বিষয়টা থাকে না, যে এবিএম মহিউদ্দিন চৌধুরী রাজনৈতিকভাবে একটা বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ততদিনে, কিন্তু জোহরা তাজউদ্দিন রাজনৈতিকভাবে অনেক আড়ালে চলে, কিন্তু সেখানে দেখলাম যে একজন মানে শান্ত ছাত্রের মতো তার সামনে মাথা অবনত করে তিনি বসে থাকলেন এবং জোহরা তাজউদ্দিন বলছেন, মনে আছে তোমার, মানে মোটরসাইকেলে করে করে আমরা নানান জায়গায় যেতাম, উপজেলা নানান জায়গায় গেছি, তোমার মনে আছে? হ্যাঁ। তো আমি তখন তো মানে বিষয়টা আমার কাছে খুবই নতুন। আমি তখন আমার বাবা বলতে, এগুলো তো আপনাদের লিখে রাখা উচিত। আওয়ামী লীগ যে মোটরসাইকেলে করে করে জোহরা তাজউদ্দিন নানান জায়গায় গিয়ে আওয়ামী লীগ সংগঠিত করেছিল। মহিউদ্দিন মানে তাকে নাম ধরে ডাকছিলেন, যে মনে আছে তোমার, এই আমরা এই করতাম সেই করতাম ইত্যাদি। এই যে একদিকে স্বামী হারা জোহরা তাজউদ্দিন, আরেকদিকে পরিবার হারা শেখ হাসিনা, তাদের জন্য কাজ করছে এই যে তরুণ কিছু লোক সারা বাংলাদেশে ঘুরে ঘুরে গিয়ে, এই যে আওয়ামী লীগের যে একটা মানে কালেকটিভ সাইকোলজি, এটা তো হয়েছে একটা, যেটা আমি বলবো আপনাকে, আমাদের যে সাবেক সাধারণ সম্পাদক যে বলেছিলেন যে অনুভূতি, কনসেন্ট্রেটেড ইমোশন অফ স্যাক্রিফাইস। হ্যাঁ, তো এই যে স্যাক্রিফাইসের যে ইমোশন, এটার যে কনসেন্ট্রেশন, সেটাই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইজ নট, ক্যানট জাস্ট বি ডিফাইন্ড থ্রু ইডিওলজি। আওয়ামী লীগ ক্যানট জাস্ট বি defined through rituals. Awami League is concentration of emotion of a huge section of our nation, যারা সময়ে সময় নিজেদের পরিবারকে হারিয়েছে, তারা পরিবারের সদস্যদেরকে তারা হারিয়েছে, কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, এবং সেই কনসেন্ট্রেটেড ইমোশনটাই তো আওয়ামী লীগ। সেই কনসেন্ট্রেটেড ইমোশনটাই মুজিববাদ, এবং সেই মুজিববাদকে মুছে দেয়া কোন সরকারি সার্কুলার দিয়ে সম্ভব নয়। সেই মুজিববাদকে মুছে দেয়া, হ্যাঁ এখন হয়তোবা মানে জোহরা তাজউদ্দিনের সন্তান সোহেল তাজ তিনি অনেক কথাই বলছেন, তার যেই মানে রাগ ক্ষোভ অভিব্যক্তি সেগুলো প্রকাশ করছেন, সেটা অন্য বিষয়। কিন্তু যেই জোহরা তাজউদ্দিনের সাথে আমি নওফেলের সাক্ষাৎ হয়েছিল, সেই জোহরা তাজউদ্দিন তো বঙ্গবন্ধুর গুণমুগ্ধ শিষ্য হিসেবেই, তাজউদ্দিন সাহেবের সহধর্মিণী হিসেবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার কাজটা করেছেন বাংলার দুর্গম প্রান্তরে, তাই না? সেখানে তো তার ব্যক্তি স্বার্থের কথা ভাবেননি, সেখানে তিনি ভেবেছেন যে কনসেন্ট্রেটেড ইমোশন অফ দি এন্টায়ার ক্ল্যান, তাই না, এন্টায়ার নেশন। সো ক্ল্যান বলতে আমি বোঝাচ্ছি আওয়ামী লীগের যে মানে গোষ্ঠীর কথা, পাশাপাশি তো নেশনের যে বিষয়টা সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। তো এই যে সিম্বলিজম গুলো আছে, এই যে একটা আমি যেটা বলবো যে এক্সপিরিয়েন্স অফ ট্রমা, জেনারেশনাল ট্রমা, এই জেনারেশনাল ট্রমা থেকে তো আওয়ামী লীগ বের হয়নি, বের হবেও না। এখন আরেকটি জেনারেশনাল ট্রমা আওয়ামী লীগের উপরে দেয়া হয়েছে। আওয়ামী লীগের উপরে ট্রমাটা তো ৭৫-এ পরবর্তীতে তো দেয়া হচ্ছেই, আবার ২০০১ থেকে ২০০৬ সালে আরেকটা জেনারেশনাল ট্রমা আসলো, এখন আরেকটা জেনারেশনাল ট্রমা আসলো। তো সুতরাং আমি এই জন্যই বলছি যে প্রত্যেক ধ্বংসের সাথে কিন্তু একটা সৃষ্টির সংযুক্তি থাকে, এবং সেই সৃষ্টিটা এখানের মধ্যে অন্তর্নিহিত আছে। বঙ্গবন্ধুকে পুনরুজ্জীবিত করা, মুজিববাদকে পুনরায় প্রতিষ্ঠিত করার বীজ বপন কিন্তু হয়ে গিয়েছে ৫ই আগস্ট। ১-১৫ আগস্টে যেভাবে হয়েছিল, এই তারপরে ২১শে আগস্টে যেভাবে হয়েছে, আরেকটা ৫ই আগস্টে কিন্তু এই আগস্ট মাসেই মুজিববাদকে পুনরায় প্রতিষ্ঠিত করার প্রত্যেকটা বীজ নৃশংস, অত্যন্ত মানবিক। আপনি ক্ল্যান শব্দটা ব্যবহার করেছেন, আপনার সাক্ষাৎকার শুনতে শুনতে কিনা জানি না, নাকি আপনি ওই শব্দ ব্যবহার করেছেন বলতে পারি না, যে আওয়ামী লীগের রাজনীতি তো একটা আবার কাল্ট ফলোইং এর মত, মানে এই যে ক্ল্যান গোষ্ঠী, এই যে কাল্ট ফলোইং, মানে মুজিব উন্মাদ ব্যক্তি এবিএম মহিউদ্দিন চৌধুরী থেকে হয়তো এমন একজন মানে কৃষক আছেন বাংলার কোনো প্রান্তরে, যিনি প্রজন্মান্তরে আসলে শেখ মুজিব, শেখ হাসিনা কিংবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে কিংবা আওয়ামী লীগের এখন কোনো নাম না জানা নেতা তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তো এই যে কাল্ট ফলোইং, এই ক্ল্যান বাঙালিরা কেন টিকিয়ে রাখলো? মানে
এই ক্ল্যান থেকে আপনারা মন্ত্রী টন্ত্রী হয়েছেন, কিন্তু এই ক্ল্যান, এই কাল্ট ফলোয়িং থেকে মানে মানে টিকিয়ে রেখে সাধারণ বাঙালির কি লাভ হলো? মানে আজকাল তো ফেসবুকে অনেকে সে চর্চাও করছেন যে আপনারাই মন্ত্রী মিনিস্টার হয়েছেন, সুখ সুবিধা পেয়েছেন, সাধারণ আওয়ামী লীগারদের আপনারা কি দিয়েছেন যে আপনাদের রাজনীতি তারা আর করবে? এই কথাটা স্বাভাবিকভাবে আসবে। অনুভূতি টিকিয়ে রাখতে হলে, আদর্শ টিকিয়ে রাখতে হলে চাওয়া পাওয়ার জায়গায় কিন্তু মানুষ কিন্তু থাকে না। আমরা যখন কোনো সেন্টিমেন্টের কথা বলি, যখন আমরা ধর্মীয় অনুভূতির মতন কোনো বিষয়ের কথা, যখন আমরা সংস্কৃতিগত যে আত্মপরিচয়গত বিষয়গুলো যেগুলো, সেখানে কিন্তু আপনি মানে বাই পার্টিসিপেটিং ইন দি অ্যাক্ট ইউ এনরিচ ইউরসেলফ, ইউ এনলাইটেন ইউরসেলফ, ইউ ফিল দ্যাট ফিলিংস, যেটা কোনো পয়সা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, তো কেন বাঁচিয়ে রাখে? এটা সত্য যে আমি তো ইভেনচুয়ালি মেনি অফ আস আর বেনিফিশিয়ারিজ, ইভেনচুয়ালি সাম অফ আস আর not many, some of us, but many of us still go through that process of trauma, pain, torture and suffering, and yet commit to. হ্যাঁ, বিষয়টা মানে আপনি যেটা বলছেন যে কাল্ট বলি বা ক্ল্যান বলি, যেভাবেই বলি না কেন, ওই যে এখানে একটা বিষয় আছে যে if you go through one traumatic experience in your life, you will want to overcome that through something else. এবং সেই যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গায় ওই যে একজন প্রান্তিক পর্যায়ের চাষির মধ্যে শেখ মুজিবের সেই আঙ্গুল, হ্যাঁ, সেই আঙ্গুল, সেই তর্জনী, হ্যাঁ, বঙ্গবন্ধুর যে তর্জনী, হ্যাঁ, তার কাছে তো শুধু সে এটাই সে দেখেছে, তাই না? সে এই আঙ্গুলের ইশারায় কিন্তু সে তার জীবন দেওয়ার জন্য সে নেমে, সেই আদর্শিক চেতনাবোধের মধ্যে কিন্তু তার কিন্তু দীর্ঘ মানে চর্চা, শিক্ষা, পড়াশোনা, পাঠচক্র, হ্যাঁ, সাংগঠনিক কার্যক্রম, এগুলো কিছুই ছিল শুধু সম্মোহনী শক্তি। এগুলো কিছুটা আমি বলতে পারি যে দৈবিক বিষয়, যেটা বঙ্গবন্ধুর চাইতে আরো অনেক বেশি মানে জ্ঞান চর্চা করা অক্সফোর্ড কেমব্রিজ এডুকেটেড নেতা কি সেই সময় ছিল না? অবশ্যই ছিল, কিন্তু কজনের মধ্যে সেই ব্যক্তিত্ব সৃষ্টিকর্তা প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত। হ্যাঁ, এবং বঙ্গবন্ধু সেই ব্যক্তিত্ব শুধুমাত্র ভাষণের ব্যক্তিত্বের কথা বলছি, সেই সাফারিং এর ব্যক্তিত্ব। হ্যাঁ, একজন মানুষ তার দীর্ঘ কারাবরণের মাধ্যমে তিনি মানুষের মধ্যে যে ইম্প্যাক্টটা রেখে গিয়েছেন, এবং সেই কারাবরণের সময় কিন্তু তিনি যে শুধু নিজেকে এক্সক্লুডেড করে রাখতেন তা না। এখনকার সময়ে তো আমরা সবাই SMS করছি, কথা বলছি, ফোনে যোগাযোগ করছি ইত্যাদি, চিঠি লিখে বাংলার প্রত্যেক প্রান্তরে প্রত্যেক মানে সেই কর্মীদেরকে, নেতাদেরকে উজ্জীবিত রাখা, ভলিউমস অফ লেটার্স। আপনি দেখেছেন যে সে তার দীর্ঘ কারা জীবনে সে এই যে একটা ইম্প্যাক্ট রেখে গিয়েছে। আমি মানে ইটস ভেরি ইন্টারেস্টিং যে মানে একই প্র্যাকটিসটা তার যে ফলোয়ার্স তারাই করতো, যে এটা নেতার যে প্রত্যেক যে শিষ্যরা ছিল তারা একই প্রসেসে এই দলকে টিকিয়ে রেখেছে, যেভাবে করে তাদের নেতা এই দলটাকে টিকিয়ে রাখে। এমনি করেই একটা বিষয় আছে যে একটা চর্চা, রিচুয়ালিস্টিক একটা বিষয়। আপনার এই কথায় মনে পড়লো যে অসমাপ্ত আত্মজীবনীতে আছে না যে 54 যুক্ত ফ্রন্টের নির্বাচনের আগেই বোধহয় যে বঙ্গবন্ধু একদম গ্রামে গ্রামে যাচ্ছেন, পথে পথে ঘুরছেন। সে সময় একসময় আব্বাস উদ্দিনও তার সঙ্গী, হ্যাঁ, নৌকায় ভাটিয়ালি গান হচ্ছে, মানে গ্রামে গ্রামে যাচ্ছেন, সেই মানুষদের কাছ থেকে শুনে শুনে নিজেকে যে ঋদ্ধ করা এবং মানে কোন ভাষায় কথা বলা যাবে, এবং মানে এই যে মানে আত্মবিশ্বাসের জায়গাটা এক হওয়া, যে বাঙালি জাতির আসলে একটা স্থান সম্ভব, বাঙালি জাতির নিজস্ব ভূমি সম্ভব, এই স্বপ্নের জাগরণ ঘটানো, মানে সেটার তো একটা মানে এই কানেকশন, এই সংযোগ তো দৈবিক তো বটেই, মানে এটা তো একে দৈবিক এবং তার যে পরিশ্রমটা, এবং একই কাজটা তো তার কন্যায়ও করেছে। হ্যাঁ, তার কন্যার যে রাজনৈতিক প্র্যাকটিসটা, সেটা কিন্তু অন্যান্য, আমি যদি দেখি যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে তুলনা করলে চলবে না। সে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু বঙ্গবন্ধু থেকে কিছুটা শিখেছে, সেইগুলো শিখেই তো সে রপ্ত করেছে। বাংলাদেশের কোন উপজেলার কোন কর্মী, কোন সভাপতি, কার কি প্রয়োজন, এটা শেখ হাসিনা ইজ দ্য সেন্ট্রাল ডেটাবেস। তার কাছে কার সন্তান কি পড়ছে, কি করছে, কাকে মানে কার সাথে কোন পরিবারে বিয়ে হয়েছে, কার কি কষ্ট আছে, সেটা পর্যন্ত সেই তথ্য তিনি রাখেন। হ্যাঁ, তো এই যে একটা মানে একই ধারাবাহিকতা বঙ্গবন্ধু থেকে এই কারণেই কিন্তু মুজিববাদ বিলুপ্ত হয়নি, বিলুপ্ত হবে না, এবং মুজিববাদকে আরো সামনের দিকে এগিয়ে যাবে। এবং এই যে
ভালোবাসার জায়গায় এই যে আপনি বলছেন যে একটা বিষয় হচ্ছে যারা সান্নিধ্য পাওয়া, বঙ্গবন্ধুর সান্নিধ্যে পাওয়া ব্যক্তি মুজিবুন্মাদ হওয়া ছাড়া কোনো উপায় নেই। একবার তার হাত বুলিয়ে যে দিয়েছে, এই হাত বুলিয়ে দেওয়া থেকে সে দেশ স্বাধীন করে ফেলে। হ্যাঁ, হাত পিঠ চাপড়ে দিল, দেশ স্বাধীন করে ফেলেছে, নিজের জীবন বিসর্জন দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে। এবং আপনি এই যে ভিডিও বলেছেন সরবর্ন গ্রাজুয়েট, মানে পাকিস্তান মিলিটারিতে ফাইনেস্ট অফিসার্স খালেদ মোশাররফের মতন ব্যক্তি, তারা স্লোগান কি দিচ্ছে, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। মুক্তিযুদ্ধের যে ক্যাম্পগুলোতে আপনি দেখবেন যে এখন ইউটিউবে এই ভিডিওগুলো হাইলি এডুকেটেড, হাইলি আপনার মানে ট্রেইনড প্রফেশনাল অফ দি দেন পাকিস্তান মিলিটারি, তাদের তো কোনো মানে সেইভাবে তো তারা তো সেই এলিটিজমে ভোগে নাই যে আমি তো সরবর্ন গ্রাজুয়েট পড়াশোনা করে আসছি, ব্রিটিশ মিলিটারিতে ট্রেনিং নিয়ে আসছি, মানে বাট দে accepted, not only accepted, they were absolutely loyal to that leader শেখ মুজিব। হ্যাঁ, মানে ইউটিউবে সেই ভিডিওগুলো আছে। তো এই কারণে হচ্ছে মুজিব প্রাণও দিলেন না, মানে প্রাণও দিলেন, বঙ্গবন্ধুর জন্য প্রাণও দিলেন, তাই না? খালেদ মোশাররফ দিলেন, তারপরে এই যে কর্নেল জামিল দিলেন, তারপরে নাজমুল হুদা দিলেন, কর্নেল হুদা মানে এই যে ৩রা নভেম্বর একটা যে গ্রুপ, এই যে তারা তো সেই এলিটিজম, তাদের সেটাই ছিল যে উই অ্যাসপায়ার টু বি আ সেকুলার নেশন, আ লিবারাল নেশন, আ নেশন হুইচ আপহোল্ডস দ্য ভ্যালুজ দ্যাট উই নো মানে উই ফোর্ট ফর। তো তারা কিন্তু সেই ভ্যালুজদের জন্য কিন্তু বেরিয়ে আসলেন ক্যান্টনমেন্ট থেকে, সফল হতে পারেননি কিন্তু উদাহরণ হিসেবে রেখে গিয়েছেন। কিন্তু আজকের যে পরিস্থিতিতে আমরা দেখছি যে ন্যারো মাইন্ডেডনেস, আমরা দেখছি যে কমিউনালিজম ইন দ্য সেম ক্ল্যান অফ পিপল, আমরা দেখছি যে মানে নন প্রোগ্রেসিভ থটস, মানে কোনো প্রোগ্রেসিভ চিন্তার উন্মেষ সেখানে হচ্ছে না। ওই যে সেনানিবাসের কথাই বলছি, সেখানেও তো একটু ইডিওলজিক্যাল বিষয় থাকবে, সেখানেও তো এনলাইটেনমেন্টের বিষয় থাকতে হবে। সেখানে যদি আমি কুমন্ডুকতায় ভুগি, সেখানে যদি আমি হাইপার কনসারভেটিজমে ভুগি, সেখানে যদি আমি টানেল ভিশন হই, এবং সেটা যদি রিলিজিয়াস ডগমা দ্বারা পরিচালিত হই, আমি সেখানে যদি আমার মধ্যে কোনো পলিটিক্যাল ফিলসফির সেখানে আমার যদি চর্চা না থাকে, সেটাই হবে যেটা পাকিস্তান শেষ করব। যে এই যে আমাদের ছোটবেলায় দেয়ালে লেখা থাকতো, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তো একটা বিরাট প্রত্যাশা বাংলাদেশে সৃষ্টি হয়েছে আওয়াজ তুলে, যে বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর গল্প মলিন হয়ে যাবে, মুছে যাবে। তো মানে বাংলাদেশটাকে ১৯৭১-এর ছবিতে, ওই মুজিববাদী সংবিধানের ছবিতে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই বাঙালি জাতীয়তাবাদ, এই ভিত্তিতে গড়ে তোলার যারা স্বপ্ন দেখবেন, তাদের তো বোধহয় মানে কীর্তি তোমার ততদিন রবে এটা বিশ্বাস করে যেতে হবে। অ্যাবসলিউটলি। আসলে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তো আমাদের এগোনোই সম্ভব না। এটা মানে মুজিববাদ আমাদের ডিএনএ এর মধ্যে ঢুকে গিয়েছে, কয়েক প্রজন্মের মধ্যে চলে এসছে। এটা শফিক কি বললো বা ইউনুস কি করলো বা নাহিদ কি করলো সেটাতে কিছুই যায় আসে। এর চাইতে আরো ক্ষমতাশালী, এর চাইতে আরো বেশি দোর্দণ্ড প্রতাপশালী সরকার বাংলাদেশে ছিল না। এটা তো মানে দুদিনের শিশু, তাই না? তো এর চাইতে আরো ভয়াবহ শক্তিশালী সরকার ছিল, তারা কিছুই করতে পারেনি। তাই আমি বলছি যে আমাদের আত্মবিশ্বাস যথাযথভাবেই আমরা প্রতিশোধ নেব না, তবে প্রতিষ্ঠিত করব। বাঙালিকে আবারও সেই জায়গাতে আমাদের নিয়ে যেতে হবে যেই সংকল্পে আমরা অস্ত্র ধরেছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হলে সেটাও করতে হবে। সুতরাং বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি মুজিববাদের ভিত্তিতে আবারও আমরা নিচ্ছি, এবং সেটা খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন করে ছাড়ব। অসংখ্য ধন্যবাদ মহিবুল হাসান চৌধুরী নফেল, এই দিনে আমাকে সময় দেওয়ার। আপনাকে জুলাই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা ৩১ জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি, আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী, জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন, যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না।
এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমাদের এই ক্রেডিট ছিল, এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল, আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।